নমস্কার, গুড মর্নিং। খবর দিনভর নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আত্মঘাতী জঙ্গির সাফাই ভিডিও। দিল্লি বিস্ফোরণে নিহত আত্মঘাতী জঙ্গি উমর নবীর ভিডিও উদ্ধার। হামলার কিছুদিন আগে ভিডিওয় আত্মঘাতী হামলার পক্ষে নানা কথা জঙ্গির, যা থেকে স্পষ্ট ডাক্তার হওয়া সত্ত্বেও তার মাথাটা কিভাবে খাওয়া হয়েছিল। মগজ ধোলাই, তথাকথিত শিক্ষিতের মগজ ধোলাই, যার ফল ডাক্তার জঙ্গি, যেমন উমর নবী, দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি। দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ যা বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই আত্মঘাতী জঙ্গি উমর নবীর চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এলো। হামলার কিছুদিন আগে এই ভিডিওটি রেকর্ড করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে আত্মঘাতী জঙ্গি হিসেবে নিজেকে তৈরি করার পক্ষে গাল ভরা কত তত্ত্ব আওড়াচ্ছে। রীতিমতো ছাত্র পড়ানোর মতো করে বোঝাচ্ছে উমরের চোখে আত্মঘাতী জঙ্গি হওয়া নাকি পবিত্র কাজ। পেশায় ডাক্তার, যার কাজ প্রাণ বাঁচানো, অন্যের সেবা করা যার ধর্ম, সেই ডাক্তারের মুখেই কিনা প্রাণ নেওয়ার কথা। কিভাবে কত বেশি মানুষের প্রাণ নেওয়া যায় তার উপায় বলে দিচ্ছে এই জঙ্গি ডাক্তার। এই হচ্ছে ডাক্তার নাশকতার মডিউল, একই সঙ্গে হোয়াইট কলার সন্ত্রাসবাদী ছক। অর্থাৎ যারা তথাকথিত শিক্ষিত, যেমন একজন ডাক্তার, তার মগজ ধোলাই করে তাকে জঙ্গি বানানো। একজন ডাক্তার জঙ্গি হলে তাকে কেউ চট করে সন্দেহও করবেন না, ফলে সহজেই কাজ হাসিল। ডাক্তারকে র্যাডিক্যালাইজেশনের জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে পাওয়ার, আর একখানা হচ্ছে অ্যাসোসিয়েশন। মেটেরিয়াল এরা অনেক জেনারেট করতে পারে সাইকোলজিক্যালি। এরা যে প্রচলিত কনভেনশনাল কাজে থাকে তার মধ্যে দিয়ে আরো নতুন রিক্রুট করতে পারে। হোয়াইট কলাররা কিন্তু ওয়েল মাস্কড থাকে, হঠাৎ করে এদের ওপরে পুলিশের নজর কিংবা চোখ পড়ে না। দিল্লি বিস্ফোরণের সূত্র খুঁজতে দেশের নানা প্রান্তে তল্লাশি অভিযান চলছে। এদিন জম্মুর হাসপাতালে ডাক্তারদের লকার খুলে দেখে পুলিশ। মূলত যেসব লকার দীর্ঘদিন ধরে বন্ধ, সেগুলিতেই নজর গোয়েন্দাদের। তল্লাশি চলছে শ্রীনগর, অনন্তনাগ, কুলগামের মতো এলাকায়। দিল্লি বিস্ফোরণের আগে জঙ্গিদের মধ্যে বিপুল টাকার লেনদেন হয়, এর তদন্তে নেমেছে ইডি। হরিয়ানার ফরিদাবাদে আল ফালাহা বিশ্ববিদ্যালয়ে যান ইডির আধিকারিকরা। দিল্লি বিস্ফোরণের কেন্দ্রে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়েরই ডাক্তার ছিল উমর নবী। ধৃতদের মধ্যে একাধিক এখানেই চিকিৎসক হিসেবে কাজ করত। নয়াদিল্লিতে আল ফালাহ অফিসেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। আল ফালাহার চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতেও তল্লাশি হয়েছে। মধ্যপ্রদেশে আর্থিক দুর্নীতির মামলায় সোমবার গ্রেফতার হন আল ফালাহার চেয়ারম্যানের ভাই। এদিকে উমরের এক সহযোগী বিলাল ওয়ানিকে গ্রেফতার করেছে এনআইএ। নিউজ 18 বাংলা। আর এবার পুলিশের জালে বিডিওর মাসলম্যান। সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার বেড়ে 4। নিউ টাউন খুনে আরও এক বিডিও ঘনিষ্ঠ ধৃত। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, পুলিশের জালে এবার বিডিওর মাসলম্যান। কে এই মাসলম্যান? স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনার মধ্যে কিন্তু একেবারে পুলিশের জালে আরো এক গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে আগেই কিন্তু বেশ কিছু তথ্য পাওয়া গেছিল এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং ভিডিওর জন্য নতুন ছায়া সঙ্গী বলা চলে এই বিক্রমানন্দ সরকার, তাকে কিন্তু একেবারে কোচবিহার জেলা পুলিশের দেখা থেকে গ্রেপ্তার করা হলো। এবং অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু আগে যে অভিযুক্ত তথ্য পেয়েছিল সেখানে দেখা গেছিল পশ্চিম মেদিনীপুর দাতন, যেখানে কিন্তু ভিডিও সেই স্বপন কামিলদার বাড়ি যখন গিয়েছিল স্বর্ণ ব্যবসায়ীর খোঁজে, সেখানে এই বিক্রমানন্দ সরকার এলাই সোনাই তাকে লক্ষ্য করা গেছিল। এবং যেদিন খুনের ঘটনা হয় সেদিকে কিন্তু গোটা ঘটনা মারধর থেকে শুরু করে এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু এই বিক্রমানন্দ সরকার তিনি কিন্তু যুক্ত ছিল। এবং এই অভিযুক্তের জিজ্ঞাসাবাদ বা তাদের সঙ্গে যে খুনের কথোপকথন, এই সূত্র ধরেই কিন্তু ইতিমধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে। আজকে ইতিমধ্যেই সেই অভিযুক্ত কলকাতায় নিয়ে আসা হয়েছে ভোর রাতে এবং আজকে আদালতে পেশ করে সে ঘটনা নিয়ে আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বেশ। সোনা ব্যবসায়ী খুনে কল ডিটেলসে নজর। 3 ধৃতের কল ডিটেলস তদন্তকারীদের হাতে। অপহরণ খুনের আগে পরে বিডিওর সঙ্গে ফোনে কথা। বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে কথা 3 অভিযুক্তের। অভিযুক্ত তুফান সজলের সঙ্গে একাধিকবার কথা হয় বিডিওর। ধৃত গাড়ির চালক রাজু ঢালির সঙ্গে তুলনায় কম কথা। 3 ধৃতের ফোনের ফরেনসিক পরীক্ষা। 2-1 দিনের মধ্যে রিপোর্ট পেলে এই পদক্ষেপ। কল ডিটেলস দেখে আরও 2 জনের খোঁজে তল্লাশি।
এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ, আর এবার কোঁদঘাটে। হুগলির আরেক ছবি, 2002 সালের ভোটার তালিকায় শতায়ু ব্যক্তির নামই নেই বলে দাবি। উত্তর দিনাজপুরেও একাধিক অভিযোগ। ওই মাথায় ঘুরছে ওইটাই যে আমার ছেলেদের কি ধরে নিয়ে যাবে, আমরা কি এই দেশে থাকতে পারবো না, এই চিন্তা করে করে উনি এইটা গেল। কুদঘাটের পূর্ব পুটিয়ারের বৃদ্ধা যমুনা মণ্ডল সোমবার আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে গায়ে আগুন দেন যমুনা। তাকে এমআর বাঙুরে ভর্তি করা হয়, কিন্তু বাঁচানো যায়নি। তখন উনি এরকম করে দরজাটা খুলে এইভাবে বার হচ্ছে, কোনো আওয়াজই নেই। আমি তো চিল্লাচ্ছে, আর নাতিকে বলছি জল ঢাল জল ঢাল জল ঢাল। আগুন নিয়ে বেরিয়ে পড়েছে, একদম বাইরের দিকে চলে গেছে, জল ঢালতে উনি পড়ে গেছে। ওই মাথায় ঘুরছে ওইটাই যে আমার ছেলেদের কি ধরে নিয়ে যাবে, আমরা কি এই দেশে থাকতে পারবো না, এই চিন্তা করে করে উনি এইটা গেল। পরিবারের দাবি, এসআইআর চালু হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন যমুনা। শনিবার এসআইআর ফর্ম পাওয়ার পরে আতঙ্ক আরো বাড়ে। শনিবার এসেও বুঝিয়ে গেছি যে মা ফর্ম এসে গেছে, এবার তোমার কিছু লাগবে না। 2002-তেও মায়ের নাম রয়েছে, আর এখন তো থাকবেই। মা তাও এটা নিয়ে চিন্তা করছে। উনি এবার একটু মানসিক রয়েছে, ওষুধ খায়, নার্ভের ওষুধ খায়। ইনি হুগলির মোহাম্মদ ইশফাক খান। পরিবারের দাবি, বয়স 100, সেঞ্চুরি করা এই ব্যক্তির দাবি তার নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। আমার নাম নেই। ভোট দিয়েছেন আপনি? ভোট দেন তো? ভोट तमाम दिए हैं, नाम कटा करते हमको मालूम है। पिछले साल भी दिया है। हाँ, अरे वही तो हैरत का बात है, काहे नहीं नाम। আমাদের সব ছেলে পেলে সবাইকে নাম, আমার ছেলে আমার উঠেছে, আমার ছেলেও উঠেছে, কিন্তু আমার বাবার নাম উঠেনি। আমার বাবা 100 বছরে এখানে থাকছে, এটাই আমাদের চিন্তার মধ্যে আছে যে 100 বছর হয়ে গেছে এই বাঙালি আছে, বাঙালি সব আমাদের আছি। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার নন্দগঞ্জ গ্রামে 214 জন ভোটারের নাম 2002 সালের তালিকায় নেই বলে অভিযোগ। 2002 এর আগে ভোট করতে ভোট দিয়েছি, এখন 2002 এর ভোটার লিস্টের নাম নাই কেন? হার্ড কপি যে রোলের থাকে, যেটাকে আমরা সার্টিফাইড কপি বলি, সেটাতে ওনাদের নাম আছে। সেই হার্ড কপি যখন অ্যাপে আপলোড হয়েছে, সেখানে কোনো কারণে ওনাদের নাম নেই। তো এটা একটা টেকনিক্যাল সমস্যা, এটা আমরা কমিশনকে জানিয়ে দিয়েছি, এতে বাদ যাওয়ার কোনো চান্স নেই। এই দেখুন, এটা নূর নবী বলে এক ব্যক্তির ভোটার কার্ড। তার বাবার নাম লেখা দিলাওয়ার হোসেন। আমিরুল এবং শাহিদ নামে আরো দুজনের ভোটার কার্ডেও বাবার একই নাম। কিন্তু উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের দিলাওয়ারের পরিবারের দাবি, নূর, আমিরুল এবং শাহিদ কেউই তাদের পরিবারের সদস্য নন, সকলেই প্রতিবেশী, বাংলাদেশ থেকে এসেছেন। দিলাওয়ারের অজান্তে তার নথি ব্যবহার করে তাকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে বলে অভিযোগ। এসআইআর ফর্ম এসেছিল, আমাদের 4টা ফর্ম আসার দরকার। এখন আমরা দেখি যে 3টা 4G ফর্ম আসছে আমাদের কাছে, 3টা অন্য লোকের। এটা 3টা ফর্ম ডুপ্লিকেট, এগুলো ফার্জি ভোটার। আমার বাবার নামে এরা পিতা ভাবে, আমার বাবাকে পিতা ভাবে ব্যবহার করেছে। নিউজ 18 বাংলা। এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা নিয়ে প্রতিবাদের একাধিক মুখ। নতুন চাকরি প্রার্থীরা তো ছিলেনই, এবার পথে নামলেন যোগ্য চাকরিহারারা। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা, মেরিট লিস্ট কিভাবে বেরোবে, কি হবে। সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে, 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে, বৈধ বলে ঘোষণা করেছে। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসএসসি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। একাদশ দ্বাদশে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে দিয়েছে কমিশন। এর ভিত্তিতে মঙ্গলবার থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। একদিকে তথ্য যাচাই, আরেকদিকে প্রতিবাদ। ইন্টারভিউয়ের তালিকা নিয়ে শুরু থেকেই বিতর্ক, প্রতিবাদ, বিক্ষোভ। নতুন চাকরি প্রার্থীদের প্রশ্ন, লিখিত পরীক্ষায় 60 পেয়েও কেন তাদের ইন্টারভিউয়ে ডাকা হবে না? কেন অভিজ্ঞতার জন্য বাড়তি 10 নম্বর দেওয়া হচ্ছে? এটা তো নতুনদের সঙ্গে বঞ্চনা। এ নিয়ে মঙ্গলবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিলের ডাক দেন। করুণাময়ী মেট্রোর সামনে আটকে দেয় পুলিশ, শুরু হয় ধরপাকড়। সরকার
অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা, মেরিট লিস্ট কীভাবে বেরোবে, কী হবে। সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে। 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে, বৈধ বলে ঘোষণা করেছে। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায়। ইন্টারভিউয়ে ডাক না পাওয়া নতুন চাকরি প্রার্থীরা সোমবারও সল্টলেকে প্রতিবাদ করেন, বিক্ষোভ দেখান। মঙ্গলবার প্রতিবাদে নামেন যোগ্য চাকরি হারারাও। তাদের অনেকেরই নাম নেই এসএসসির ইন্টারভিউয়ের তালিকায়। তাদের দাবি শূন্য পদ বাড়াতে হবে। এই দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করেন। একাদশ দ্বাদশের শিক্ষকের জন্য শূন্য পদ 12,445। ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। যোগ্য চাকরিহারাদের সঙ্গে পরীক্ষা দিয়েছেন নতুন চাকরি প্রার্থীরাও। যোগ্য চাকরিহারাদের দাবি অনেকে যোগ্য হয়েও ডাক পাননি, তাই শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে এসএসসিকে। আমাদের মেন দাবি সিট বৃদ্ধি করতে হবে। সিট বৃদ্ধি এই জন্যই করতে হবে, আমাদের 2016-তে যা ক্যান্ডিডেট ইন সার্ভিস ছিল সেই তুলনায় এবারে ইন সার্ভিস প্রায় দেখতে গেলে ডবল অ্যাপ্লাই করেছে। তাহলে সমস্ত যদি ইন সার্ভিসই যদি পায় তাহলে আমরাই সেখানে ছিটকে যাচ্ছি। যে আমাদের যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সংশ্লিষ্ট বিষয়ে যে সর্বনিম্ন নাম্বার পেয়েছে সেইটাকে কোয়ালিফাইং মার্কস ধরে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সিট বৃদ্ধি করতে হবে। এবং হিউজ সংখ্যক সিট সেটা তো আছেই, এমনি 12 বছর রাজ্যে এসএসসি হয়নি, পার্মানেন্ট পোস্ট এমনি স্কুলগুলোতে তৈরি হয়, তারপরে স্কুলের ছাত্র সংখ্যা রেশিওর উপরে এডিশনাল পোস্ট ক্রিয়েট হয়, তাহলে সেখানে 50,000 60,000 সিট হবে না তো এরকম বিষয়টা নয়। হ্যাঁ, সুপ্রিম কোর্টও হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা বলেছে, তাহলে সেখানে হাইয়েস্ট বেনিফিট তো আমরা সেই অর্থে কিছু পাই না, আমরা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছি, আমরা পেয়েছি নাম্বারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের 2016-কে অ্যাবজর্ব করতে হয়। যদি 2025-এর এই পরীক্ষাকে যদি টিকিয়ে রাখতে হয়, যদি নাল অ্যান্ড ভয়েড করতে না হয়, তাহলে এখানেও চাকরি দিতে হবে এবং হিউজ সংখ্যক আমাদের ভাই বোনেরা যারা আমাদের ছাত্রছাত্রী তারাও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের কাছে আসুন। নিউজ 18 বাংলা। 20 জুলাই খড়িবাড়ির মারুতি চা বাগান এলাকায় খুন। পারিবারিক অশান্তিতে শিবচন্দ্র সিংহকে খুনের অভিযোগ সামনে আসার এবার সেই খুনে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে 4 মাস পর। কোথা থেকে কিভাবে এই গ্রেফতারি, বিস্তারিত জানবো। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, দেখো প্রিয়াঙ্কা, যে 20 জুলাই যে ঘটনা ঘটিয়েছিল, অর্থাৎ মারুতি চা বাগানে একবারে এলো কথারই কোপ দেওয়া হয় এবং তারপরেই কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় চালক শিবচন্দ্র সিংহ এবং ঘটনার পর থেকে ফেরার ছিলেন এই মুকেশ কুমার। পরবর্তীকালে পুলিশ বিভিন্ন জায়গায় সূত্র পেয়ে 4 দিন আগে খবর পায় যে উত্তরপ্রদেশের বারাণসীতেই লুকিয়ে রয়েছে এই অভিযুক্ত। পরবর্তীকালে খড়িবাড়ি পুলিশের একটি টিম বারাণসী থেকে উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় এই অভিযুক্তকে কিন্তু গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে আজ আনা হয়েছে। আগামীকাল একেবারে সরকারি হাসপাতালে ওয়াটার এটিএম। বিষ্ণুপুর জেলা হাসপাতালে 1 টাকায় মিলছে 1 লিটার জল। পশ্চিম মেদিনীপুরে আবার আরেক ছবি। পিংলা জেব্রার প্রত্যন্ত গ্রামে ঘুরছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। বিষ্ণুপুর জেলা হাসপাতাল, বাঁকুড়ার এই সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের কাছে এটিএম। 2 লিটার আচ্ছা 2 লিটার জল পাওয়া যাবে। এই এটিএম থেকে টাকা বেরোয় না, বরং টাকা দিলে মেলে জল। 1 টাকায় 1 লিটার। অন্য জায়গায় জল কিনলে সেটা 10 টাকা 15 টাকা লাগতো, এখানে সেটা 1 টাকাতে পাওয়া যাচ্ছে। যারা হাসপাতাল আসবে তাদের খুব ভালো সুবিধা পাবে। তারা ঠান্ডা জলের জন্য 20 টাকা করে লাগতো, এখানে 1 টাকায় 1 লিটার জল পাওয়া যায়। জলটা ভালো, এখানে একটা জলের ব্যবস্থা খুবই প্রয়োজন ছিল, না হলে অনেকটা দূরে গিয়ে নিয়ে আসতে হতো। এখানে সেটা হয়েছে, ভালোই হয়েছে। বাঁকুড়ার হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগীর ভিড়। রোগীর আত্মীয়দের জন্য জেলা প্রশাসনের এই উদ্যোগ। বাঁকুড়া হাসপাতাল চত্বরে ওয়াটার এটিএম সোমবার থেকে চালু পরিষেবা। এই এটিএম থেকে মিলছে 1 টাকায় 1 লিটার জল। সর্বোচ্চ 5 টাকায় 5 লিটার পর্যন্ত জল মিলবে। জেলা পরিষদ থেকে ওয়াটার এটিএমটা প্রায় 12.5 লক্ষ টাকা খরচ করে আমরা এটা সাধারণ মানুষের জন্য করে দিয়েছি। টাকাটা নেওয়া উদ্দেশ্য নয়, জলটা যাতে অপচয় না হয় সেই জন্য আমরা 1 টাকায় 1 লিটার, 2 টাকায় 2 লিটার বা 5 টাকায় 5 লিটার এই ব্যবস্থা আমরা করেছি। গ্রামে গ্রামে ঘুরছে গাড়ি। বাড়ির সামনে বিনামূল্যে চিকিৎসা।
সম্প্রতি রাজ্যের প্রত্যন্ত গ্রামে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু করেছে স্বাস্থ্য দপ্তর। গ্রামে গ্রামে ঘুরে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ডাক্তাররা। যেমন পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং পিংলা, এই 2 ব্লকের প্রত্যন্ত এলাকায় পৌঁছে গিয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। কোনো খরচ ছাড়াই এখানে মিলছে প্রাথমিক চিকিৎসা, ওষুধ, ফ্রিতে করা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষাও। এসেছিলাম, পায়ে যে পুরা হয়ে গেছিল, ওষুধ আনতে এসেছিলাম। ডাক্তারবাবু কি দেখলেন? হ্যাঁ দেখছি। ওষুধ দিয়েছে? হ্যাঁ দিয়েছে। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র দেওয়া হয়েছে, তো বিভিন্ন ব্লকে বিভিন্ন প্রান্তিক এলাকায় মানুষের কাছে সেটা পৌঁছে যাচ্ছে। ডাক্তার সেরকম প্রায় 35 রকমের ব্লাড টেস্ট ওখানে করার ব্যবস্থা আছে, ইসিজি করার ব্যবস্থা আছে, এক্সরে করার ব্যবস্থা আছে, কোনো গাড়িতে ইউএসজি করারও ব্যবস্থা আছে। ক্যাম্প করে সাধারণ মানুষের পরিষেবা একদম নিজের বাড়ির কাছে তারা পাবেন। 2 লিটার আচ্ছা 2 লিটার জল পাওয়া যাবে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে পুরসভার পার্কিং লট আছে, অথচ গাড়ি রাখা থাকে রাস্তায়। যানজটে কখনো আটকে যায় অ্যাম্বুলেন্স। যানজট কাটাতে রাস্তায় নামলেন পুরপ্রধান। হাত জোর করে আবেদন করলেন গাড়ি যেন রাস্তায় না রাখা হয়। আলিপুরদুয়ারে অন্য ছবি। হাত জোর করে রাস্তায় নেমে পড়েছেন আলিপুরদুয়ার পুরসভার প্রধান বাবলু কর। করজোড়ে আবেদন করছেন, প্লিজ রাস্তায় গাড়ি রাখবেন না, হাসপাতালের সামনে রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে। এখানে পার্কিং জোন করেছি, মানুষের কাছে আমাদের হাত জোর করে আমরা অনুরোধ করলাম যে আগামীকাল থেকে যারা রাস্তা দখল করে আছে সরে যেতে, এবং যারা গাড়ি যেখানে সেখানে রাখে তাদেরকে অনুরোধ করা হলো আগামীকাল থেকে যদি না রাখে সময় জায়গা মতন, তাহলে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এবং ফাইন করা হবে। সবাই রাস্তার উপরেই বা গাড়ি রাখছেন কেন? শহরে পার্কিং এর কোনো জায়গা নেই? পুরসভার বানিয়ে দেওয়া পার্কিং জোন আছে, কিন্তু এখনো মানুষ সচেতন হননি। তাই গাড়ি রাখা থাকে রাস্তায় আর পার্কিং লট ফাঁকা। যানজট হয় না, গাড়ি ঘোড়া রাখে সাইডে, তো এগুলোই সরাই রাখতে বললো, রাখবো আমরা। কি সমস্যা কি হয়? সমস্যা অ্যাম্বুলেন্স ঢুকতে অসুবিধা হয় গাড়ি ঘোড়া থাকলে সাইডে। পার্কিং থাকার পরেও তার সত্ত্বেও এই রোডটা এখনো পর্যন্ত সেরকমই রয়েছে। মানুষজন যেখানে পাচ্ছে গাড়ি ঘোড়া রেখে দিচ্ছে। তো আজকে প্রশাসনরা এবং পৌরসভার কর্তারা এসেছে, আজকে বলা হলো, আজকে অ্যাওয়ারনেস করা হলো, আগামী দিন থেকে তাদের উপর চালান করা হবে যারা রাস্তার উপরে গাড়ি রাখবে। মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নেমেছেন পুরপ্রধান। প্রথমে হাত জোর করে বোঝানো, তারপর জানিয়ে দেওয়া আগামী দিনে রাস্তায় গাড়ি রাখলে ফাইন। শুধু গাড়ি কেন, এই যে রাস্তার উপরেই ঝালমুড়ি ফুচকা, তাতেও তো যানজট হচ্ছে। হাসপাতালের সামনে রাস্তায় অ্যাম্বুলেন্স যেন কোনোভাবেই না আটকায়, তা দেখার দায়িত্ব সবারই। রাস্তায় নেমে ডেকে ডেকে সবাইকে সেটাই বোঝাচ্ছেন পুরো প্রতিনিধিরা, প্রয়োজনে হাত জোর করে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে বাড়ি তৈরির সংখ্যায় গত বছর 1 নম্বরে ছিল নদিয়া। এবছরও প্রথম স্থান ধরে রাখতে নদিয়া জেলা প্রশাসন কোমর বেঁধে ময়দানে। বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাইয়ের কাজ করছেন জেলা শাসক। আগে টালির ঘর ও তাবু দেওয়া উপরে ভাঙাচোঙা করে থাকতাম, কষ্ট, উপর থেকে জল পড়তো, কতবার ফটো তুলে নিয়ে গেছে, কেউ ঘর দেয় নাই। কেন্দ্র সরকার বঞ্চনা করেছিল, রাজ্য সরকার ঘর দিল। খুশি, আমরা খুশি, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেয় রাজ্য সরকার। প্রকল্পের নাম বাংলার বাড়ি। নদিয়ায় এই বাড়ি তৈরির কাজে কোমর বেঁধে ময়দানে জেলা প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের নথি যাচাই করছেন জেলা শাসক। গত বছর বাংলার বাড়ি তৈরির কাজে রাজ্যের বেশ কিছু জেলায় ঢিলেমি দেখা গিয়েছিল। এই নিয়ে নবান্নে রিপোর্ট দেয় পঞ্চায়েত দপ্তর। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয় নবান্ন থেকে। নদিয়ায় কিন্তু একেবারে অন্য ছবি। জেলা প্রশাসনের দাবি, গত বছর সবচেয়ে বেশি বাংলার বাড়ি তৈরির নিরিখে 1 নম্বরে ছিল নদিয়া। এবছরও সেই 1 নম্বর জায়গাটা ধরে রাখতে কোমর বেঁধে ময়দানে নদিয়া জেলা প্রশাসন। রাজ্যের মধ্যে সব থেকে বেশি হাউস কমপ্লিশন আমাদের জেলাতেই হয়েছে। আমরা সেদিক থেকে প্রথম দিকেই একেবারে রয়েছি। আমরা রাজ্য সরকারের থেকে মোট 85,633টি আমরা লিস্ট পেয়েছি।
এবং এরপরে আমরা খসড়া তালিকা প্রকাশ করেছি। ইউনিয়ন রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে যদি কোনো এরর থাকে তাহলে সেটা ধরাও পড়ে, এবং ডিএম স্যার নিজে সন্ধ্যের পরেও রাত্রিরেও তিনি বাড়ি বাড়ি ভিজিট করছেন, ভিজিট করে দেখছেন যে যাতে কোনো উপযুক্ত উপভোক্তা তার নাম যাতে বাদ না যায় আর ভুলভাবে যাতে কোনো নাম না ঢোকে। নদিয়ার সন্ধ্যারানী বর্মন সেলাইয়ের কাজ করেন, টেনে টুনে ঘর চলে, কাঁচা বাড়িতে থাকতেন, বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে জল পড়তো, সেই দুর্ভোগ মিটেছে। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে এখন তার পাকা বাড়ি। আগে টালির ঘর ও তাঁবু দেওয়া উপরে ভাঙাচোঙা করে থাকতাম, কষ্ট উপর থেকে জল পড়তো, কতবার ফটো তুলে নিয়ে গেছে, কেউ ঘর দেয় নাই। কেন্দ্র সরকার বঞ্চনা করেছিল, রাজ্য সরকার ঘর দিল। খুশি, আমরা খুশি, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। নদিয়ার আরেক বাসিন্দা নমিতা দুর্লভ, ঘর বলতে টালির চাল, টিনের দেওয়াল। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় আবেদন করে ঘর মেলেনি, এবার তার ভরসা বাংলার বাড়ি প্রকল্প। অনেকে এর আগে ছবিও তুলে নিয়ে গেছে, তা কেন্দ্র সরকার আমাদের ঘর দেয়নি। এবার আবার সেটি মেম্বার, তারপর ডিএম সব এসেছিল, রাজ্য সরকার শুনছি এবার ঘর দিচ্ছে। এবার তা আমরা যদি ঘরটা পাই তাহলে মানে ইনকোয়ারি সব হয়ে গেছে, তাহলে আমি একটু ঝড় বৃষ্টির দেয় আমি একটু বাঁচি। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।